আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি হাসনাইন নূর সেজান 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলা দ্বিতীয় পত্রের আজকের এই ক্লাসে। আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উপসর্গ ও উপসর্গের অর্থবাচকতা ও অর্থদ্যোতকতা, এই জিনিসটা নিয়ে। তাহলে আসো চটপট ক্লাসে ঢুকে যাই। প্রথমে দেখি উপসর্গ কী। বাংলা ভাষায় এমন কিছু অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের আগে বসে। এর প্রভাবে শব্দটির কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয়। তাহলে উপসর্গ হচ্ছে কিছু অব্যয়সূচক শব্দাংশ যেটা আসলে স্বাধীন পদ হিসেবে বাক্য ব্যবহৃত হতে পারে না। এরা হচ্ছে শব্দের আগে বসে থাকে। শব্দের আগে বসে এরা শব্দগুলোর কয়েক ধরনের পরিবর্তন সাধিত করে। কীরকম? প্রথমত, তারা শব্দের আগে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, তারা শব্দের অর্থের পূর্ণতা সাধিত করে, তারা শব্দের অর্থের সম্প্রসারণ ঘটায়, চতুর্থত তারা শব্দের অর্থের সংকোচন ঘটায় এবং লাস্টলি তারা শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশের নামই হচ্ছে উপসর্গ। তাহলে এই যে অব্যয়সূচক শব্দাংশগুলো, এগুলো আসলে আমার স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না। তারা শব্দের আগে বসে নতুন অর্থ সৃষ্টি করতে পারে, তারা অর্থের পূর্ণতা সাধন করতে পারে, অর্থের সম্প্রসারণ ঘটাতে পারে, অর্থের সংকোচন ঘটাতে পারে এবং অর্থের পরিবর্তনও ঘটাতে পারে। তাহলে আমাদেরকে যদি উপসর্গের সংজ্ঞা দিতে বলা হয়, আমরা এভাবে বলতে পারি, যেসব অব্যয়সূচক শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন পূর্বক অর্থের সম্প্রসারণ, সংকোচন বা পরিবর্তন সাধন করে সেগুলোকে উপসর্গ বলে। এই হচ্ছে আমার উপসর্গের একদম ডেফিনিটিভ সংজ্ঞা। এখন আসি কিছু কথায়। এই উপসর্গগুলোর নিজস্ব আসলে কোনো ধরনের অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের আগে তারা যদি যুক্ত হয় এদের অর্থদ্যোতকতা বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে। মানে অর্থবাচকতা বলতে আমরা বোঝাচ্ছি এই উপসর্গগুলো আসলে নিজস্ব কোনো ধরনের অর্থ নেই, কিন্তু এরা আগে যুক্ত হয়ে অর্থদ্যোতকতা অথবা নতুন শব্দ সৃষ্টি করার ক্ষমতা রাখে। উপসর্গ অন্য শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি বা শব্দের অর্থের সম্প্রসারণ, সংকোচন বা পরিবর্তন ঘটাতে পারে। এটা কিন্তু আমরা অলরেডি আগের স্লাইডে দেখেছি যে 5 ধরনের চেঞ্জ উপসর্গ করতে পারে। এখন আমরা উদাহরণ একটু দেখি। যেরকম হা যোগ ভাত। হা এই শব্দটার কিন্তু আসলে কোনো ধরনের মানে নেই, এটা একটা উপসর্গ। কিন্তু আমরা যখন ভাতের সাথে একটা বিশেষ্যের সাথে হা যোগ করে দিচ্ছি, এটা হয়ে যাচ্ছে হা ভাত। এই হা ভাত কিন্তু ভাতের থেকে একেবারেই ডিফারেন্ট একটা শব্দ। সো এখানে কিন্তু আমার উপসর্গের অ্যাড হওয়ার কারণে একটা নতুন শব্দ এখানে ক্রিয়েট হচ্ছে। এরপর পরি যোগ পূর্ণ। পরি শব্দটার কোনো অর্থ নেই, কিন্তু পূর্ণ আগে সে যখন যুক্ত হচ্ছে তখন হয়ে যাচ্ছে পরিপূর্ণ। এটা পূর্ণর থেকে পরিপূর্ণটা আসলে অর্থের সম্প্রসারণই মিন করে। এরপর ভাব। এর আগে যখন আমরা উপসর্গ যোগ করি হয়ে যায় অভাব। এটা কিন্তু আসল যে শব্দ ভাব সেখান থেকে হয়ে যাচ্ছে অভাব। সো ভাব যে শব্দটা যে অর্থ প্রকাশ করত সেই অর্থের সংকোচন ঘটিয়ে হয়ে যাচ্ছে অভাব। একইভাবে কথার আগে উপসর্গ যোগ হয়ে উপকথাটি আসলে অর্থের পরিবর্তন করে। এখন আমরা আগেই বলেছি এই যে হা, পরি, উপ এই জিনিসগুলোর আসলে কোনো আলাদা অর্থ নেই। তাহলে শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত না হলে উপসর্গ কোনো অর্থ প্রকাশ করতে পারে না, মানে তাদের নিজস্ব কোনো অর্থ নেই। অর্থাৎ উপসর্গ স্বাধীনভাবে ব্যবহৃত হয়ে অর্থদ্যোতনা সৃষ্টি করতে অক্ষম, মানে তাদের নিজেদের আসলে কোনো ধরনের অর্থবাচকতা নেই। কিন্তু যখনই এরা ধাতু বা শব্দের পূর্বে বসে তখনই এদের অর্থদ্যোতকতার শক্তি সৃষ্টি হয়। আমরা এই জিনিসগুলো অলরেডি পড়েছি যে উপসর্গের নিজের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। এখন আমরা দেখব হার। এই যে একটা শব্দ, এই শব্দটার আগে বিভিন্ন উপসর্গ যোগ হয়ে যে আমার বিভিন্ন ধরনের অর্থ প্রকাশ করছে। যেরকম উপসর্গে যোগ হয়ে মূল শব্দটা হারের সাথে হচ্ছে আহার। আহার মানে হচ্ছে একটা ভোজন, অন্যরকম কিন্তু একটা অর্থ। অনা, এটা যোগ হয়ে হচ্ছে অনাহার। অনাহার মানে উপবাস। হার এর আগে যখন আমি প্রযোগ করছি, প্রহার মানে হচ্ছে নিগ্রহ করা বা
মারা। এরপর পরিহার মানে হচ্ছে বর্জন করা, উপহার মানে উপঢৌকন এবং বিহার মানে ভ্রমণ। তাহলে দেখা যাচ্ছে এই যে মূল শব্দ হার, এর সাথে যত আমি উপসর্গ যোগ করছি নতুন নতুন আমাকে শব্দ দিচ্ছে। তাহলে এই চিত্রটা থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনা, প্র, পরি, উপ, বি এই যে উপসর্গগুলো রয়েছে এগুলো নিজস্ব কোনো আসলে কিন্তু অর্থ দিতে পারছে না, কিন্তু এই উপসর্গ যখন হার শব্দটার আগে যুক্ত হয়ে শব্দ দিচ্ছে তখন কিন্তু একাধিক অর্থ প্রকাশ করছে। সুতরাং এর মাধ্যমে কিন্তু আরেকবার আমরা প্রমাণ করতে পারছি উপসর্গের স্বাধীন কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। এটা কিন্তু উপসর্গের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে উপসর্গের কোনো ধরনের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা রয়েছে। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাসের মেইন আলোচনাটা, যেখানে আমরা উপসর্গ নিয়ে আগে জানলাম যে উপসর্গ কোন জিনিস। আমরা দেখলাম যে কিছু শব্দাংশ রয়েছে বাংলা ভাষায় যেগুলো নিজস্ব অর্থ নেই, কিন্তু তারা বিভিন্ন শব্দের আগে বসে অর্থের সম্প্রসারণ, সংকোচন এবং পরিবর্তন এরকম আরও কিছু জিনিস ঘটাতে পারে, তারাই হচ্ছে আমার উপসর্গ। এরপর হচ্ছে আমরা দেখলাম উপসর্গের যে আসলে কোনো ধরনের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা রয়েছে। আমরা বেশ কিছু এক্সাম্পলের মাধ্যমে এই জিনিসটা বুঝতে পারলাম। আশা করি আমাদের সবার কাছে জিনিসটা অলরেডি ক্লিয়ার। যদি হয়ে থাকে দ্যাট উইল বি অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ গাইস। ইনশাআল্লাহ তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হবে।